বান্দরবানের লামায় মোবাইল ফোন টাওয়ার নির্মাণের যন্ত্রপাতি বহনকারী ট্রাক খাদে পড়ে 7 জন নিহত। আহতদের নেওয়া হয়েছে চকরিয়া হাসপাতালে। বিপিএল সহ টি-20 খেলাগুলোর আবেগ উন্মাদনা পুঁজি করে দেশের বিভিন্ন জায়গায় চলে জুয়ার আসর। লাখ লাখ টাকার বাজিতে নিঃস্ব হচ্ছেন অনেকে। 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নির্ধারিত সময়ে সব কাজ শেষ হওয়ার আশা আয়োজকদের। শিল্প কারখানায় পুরাতন যন্ত্রপাতির কারণে বাড়ছে বিদ্যুতের অপচয়। অধিক ব্যবহারের কারণে দেখা দিতে পারে ঘাটতি, জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের তাগিদ। এবং অবশেষে নানা জল্পনা কল্পনার পর সুদের হার বাড়ালো মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। সুদের হার 0.5% নির্ধারণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন ও দেশের রপ্তানি পরিস্থিতি নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রবাসী বিনিয়োগকারীদের সংগঠন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম.এস. শেখিল চৌধুরী। জনাব শেখিল চৌধুরী, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে এই বিষয়ে আমরা আলোচনা করব, তার আগে অন্যান্য কিছু জাতীয় সংবাদ জেনে আসি। দর্শক, শুরুতেই একটি সড়ক দুর্ঘটনার খবর। বান্দরবানের লামায় পাহাড়ি রাস্তায় ট্রাক খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত 8 জন। সকালে লামা উপজেলার ইয়ংছা এলাকায় এই ঘটনা ঘটে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সকাল 7টার দিকে একটি মোবাইল ফোন অপারেটরের টাওয়ার বসানোর জন্য একটি ট্রাক যন্ত্রপাতি ও শ্রমিক নিয়ে কক্সবাজারের চকরিয়া থেকে লামার মিরিঞ্জা পর্যটন এলাকায় যাচ্ছিল। ট্রাকটি লামার ইয়ংছা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 4 শ্রমিক মারা যান। আহত হন অন্তত আরও 12 জন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনতা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে চকরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও 3 শ্রমিক মারা যান। দর্শক, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন কথা বলেছিলাম লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল সোবহানের সঙ্গে। গ্রামীণ শহরের মালামাল নিয়ে একটি ট্রাক চকরিয়ার দিক থেকে লামা আলী কদমের দিকে যাচ্ছিল। তো সকাল 6:30 বা 6:45 এরকম হবে। ওই আমাদের ওই লামা থানাধীন ইয়াংসা নামক একটা জায়গা আছে, ওই চেকপোস্টের কিছু কয়েকশো গজ আগে এই ইয়াংসার এখানে একটা টার্নিং আছে। ওই টার্নিং এ সম্ভবত কুয়াশার মধ্যে গাড়ি ঘুরাইতে গিয়ে গাড়িটা সাইডে উল্টে গেছে। উল্টে গিয়ে স্পটে 4 জন মারা গেছে, আর 10 জনকে আহত অবস্থা চকরিয়া হসপিটালে পাঠাইছে আর কি। স্থানীয় লোকজন বা আমাদের পুলিশ, আশেপাশে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, সবাই মিলে তাদেরকে আহতদেরকে চকরিয়া হসপিটালে পাঠাইছে। চকরিয়াতে 3 জন মারা গেছে, এখন মোট 7 জন মারা গেছে, আর বাকিরা চিকিৎসাধীন আছে। এই হলো খবর আর কি। দর্শক, এবার অর্থ বাণিজ্যের নিয়মিত খবর। প্রায় 20টি দেশের অংশগ্রহণে 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার প্রস্তুতির ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। নির্ধারিত সময়ে সব কাজ শেষ হবে বলে আশা করছেন আয়োজকরা। 21তম বাণিজ্য মেলার প্রস্তুতির খবর জানাচ্ছেন মোস্তফা মাহবুব। ইট, কাঠ আর লোহার খুটখাট শব্দে মুখরিত রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠ। দৃষ্টিনন্দন সব স্থাপনা নির্মাণে দিন রাত অবিরাম কাজ করে যাচ্ছেন এখানকার শ্রমিকরা। কাজ চলতেছে সকাল 9টা থেকে রাতের 12টা, আর 20 তারিখ 22 তারিখের পরের থেকে রাতে সারা রাত্র চলবে। বাণিজ্য মেলার গেটের কাজ, যে মেন গেটটা সেই মেন গেটটার কাজ, এই কাজটা আমাদের 14-15 দিন লাগে যাবে। অর্থের সাপোর্ট যদি ভালো থাকে তাই সেক্ষেত্রে 30 তারিখও লাগবে না। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হলো, নভেম্বর মাসের শেষ দিক থেকেই কাজ শুরু করেছেন তারা। কাজ শুরু করেছি গত মাসের 28 তারিখ থেকে, ডিসেম্বরের 26 তারিখের মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। বরাবরের মতোই ঐতিহ্য আর সৌন্দর্যের মিশেল থাকবে এবারও। থাকছে শিশু পার্ক সহ বিনোদন ও খাবারের ব্যবস্থাও। ইপিবির মহাপরিচালক জানালেন, এবারের মেলায় ভারত, চীন, জাপান সহ ইউরোপ, আমেরিকার 19টি দেশ অংশ নিচ্ছে। আর এসব দেশের নাগরিকদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 4-5 লেয়ারে আমরা সিকিউরিটি মেজার রাখি। পার্সোনাল সিকিউরিটি কোম্পানিগুলো যারা, ওদের সদস্যরা থাকেন, তারপর আনসার থাকে,
তারপর আপনার পুলিশ থাকে, বিজিপি থাকে, এবং এবার কিন্তু আমরা র্যাবকেও রাখছি, সিসিটিভি রাখছি যথেষ্ট পরিমাণে, যাতে করে আমরা কন্টিনিউয়াসলি মনিটর করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার আগেই আমরা আমাদের মাঠের কাজ সব সমাপ্ত করতে পারবো। মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য গেলবারের মতোই 20 ও 30 টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম মাস জুড়ে চলা এই বাণিজ্য মেলা কেবলমাত্র বেচাকেনায় সীমাবদ্ধ না থেকে দেশের রপ্তানি বাড়াতে বছর জুড়ে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা রপ্তানি সংশ্লিষ্টদের। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবার এ বিষয়ে আলোচনা করতে চলে যাচ্ছি প্রবাসী বিনিয়োগকারীদের সংগঠন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এস.এম. শেকিল চৌধুরীর কাছে। জনাব শেকিল চৌধুরী, আমরা যেমনটা দেখছিলাম রিপোর্টে যে আর কয়েকদিন পরেই বাণিজ্য মেলা শুরু হচ্ছে, হাতে হয়তো কয়েকদিন বাকি রয়েছে, তো শেষ মুহূর্তে তাদের প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণই হয়ে থাকে। তো মেলা আসলে বিগত কয়েক বছর ধরে আমরা যেমনটা দেখেছি যে আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেই আন্তর্জাতিক রূপটি নেই, এমনটা বলছেন অনেকে। তো আপনার কাছে কি মনে হচ্ছে, আসলে সেই আন্তর্জাতিক মানের সব ধরনের আয়োজন কি এখানে থাকছে? আপনাকে অনেক ধন্যবাদ। বাণিজ্য মেলা হচ্ছে সারা বছরের জন্য ঢাকার মানুষের বা বাংলাদেশের মানুষের একটি বড় একটা ক্রয় বিক্রয় কেন্দ্র মনে করেন অনেকেই, এবং এক ছাদের নিচে সবগুলো জিনিস এবং দেশি বিদেশি সব জিনিস পাওয়া যায়, বিশ্লেষণ করবার সুযোগ থাকে। সে কারণে এটাকে অনেকেই উৎসবের মতো করে নেন, আত্মীয় পরিজন নিয়ে বেড়াতে যান, দেখতে যান, এটি একটি ভালো জিনিস। আপনি যে কথাটা বললেন এবং যেমনটি আমরা রিপোর্টে দেখলাম যে এটি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা কতটা রাখছে, এটি আলোচনার বিষয়। এটি চিন্তা করতে হবে, কারণ প্রদর্শনীর যে বিষয়, এক্সিবিশন বা বাণিজ্য মেলার এটি হচ্ছে যে আমার জিনিস কি আছে বা অন্যদের কি কি জিনিস আছে, শুধু বিক্রি করব নাকি আমি ওটাকে মার্কেট এক্সপানশন করব। মার্কেট এক্সপানশনের যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে আমরা কিন্তু সর্বত্রই পিছিয়ে আছি। আমাদের রাষ্ট্রীয়ভাবে যে মার্কেট মানে প্রমোশনের যে কার্যক্রম, এটি মোটেই উল্লেখযোগ্য নয়। যেটুক মার্কেট এক্সপানশনের কার্যক্রম হয় সেটি ব্যক্তি খাতের তরফ থেকে হয়। প্রশ্ন আসবে যে আপনি ব্যবসা করবেন, আমি কি প্রমোট করব? দেশের কাজ কিন্তু সেটাই, তার ব্যক্তি খাতকে উৎসাহিত করা, তার বাণিজ্যকে উৎসাহিত করা, তার অন্যান্য কাজগুলোকে উৎসাহিত করা। তখন হবে কি, এই ব্যক্তি খাত আরও বেশি গতি পাবে এবং আলটিমেটলি গভর্নমেন্ট এবং দেশ এটা থেকে উপকৃত হবে। বাণিজ্য মেলার সম্প্রসারণে এবং বাণিজ্য মেলার যে রপ্তানি বাণিজ্যে যে ভূমিকা, প্রবাসী মাঝে মাঝে তারা আসেন, দেখেন এগুলো আছে। বিদেশিরা যারা আসেন, যারা স্টল দিতে আসেন, তারা কিন্তু বিক্রি করতে আসেন বা তাদের জিনিসটাকে দেখাতে আসেন। তাদের মধ্য দিয়ে আমরা আমাদেরটা যদি তাদের কাছে বিক্রি করতে পারি বা আমাদের এই প্রোডাক্টটা যদি তাদের দেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারি বা নতুন করে আবার যেতে পারি নতুন জায়গায়, সেটি হবে মূল কাজ, সেটি হবে আমাদেরকে বড় একটা সহায়তা দেবে। এই জায়গাটাতে যে কাজগুলো করা দরকার নির্দিষ্টভাবে, এই যোগাযোগের ব্যবস্থা করা, এই নিয়মিত এগুলোকে দেখাশোনা করা, ব্যক্তি খাতে ছোট ছোট যারা ট্রেডার আছেন, যা প্রডিউসার যারা আছেন, তাদের পক্ষে এই আন্তর্জাতিক এই সম্পর্ক রক্ষা সবসময় সম্ভব হয় না। এখানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, তারপরে ট্রেড ফ্যাসিলিটেশন যে গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো থেকে হচ্ছে, এখান থেকে যদি একটি কোঅর্ডিনেশন করা হয় এবং এটার পরে যদি যারা যোগদান করতে আসছেন বা যেসব দেশে নতুন করে আমাদের এক্সপানশনের সুযোগ আছে, আমরা 2-4টা প্রোডাক্টের মধ্যে কিন্তু লিমিটেড হয়ে গেছি। আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার, আমাদের প্রমোশন দরকার, মার্কেট দরকার। মার্কেট যদি অ্যাভেলেবল হয়, প্রোডাক্ট ডেভেলপও করে। প্রোডাক্ট ডেভেলপ হলে ওটা আবার বিপণনের ব্যবস্থা করতে হয়, সেটি কিন্তু স্মল ট্রেডারদের পক্ষে পসিবল হয় না বা স্মল প্রডিউসারের পক্ষে পসিবল হয় না। তখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, মিশনগুলোর পক্ষ থেকে যোগাযোগের সহযোগিতা, সুযোগ সুবিধা সম্প্রসারণ, এই কাজগুলো করা উচিত। এখানে একটি মানসিক পরিবর্তন দরকার, এটি এখনো আমরা দেখছি না সেই পর্যায়ে। সরকারি পৃষ্ঠপোষকতার কথা বলছিলেন আপনি। আমরা যেমনটা দেখেছি যে বিগত কয়েক বছর আসলে যে বিদেশি যারা ক্রেতা কিংবা বিদেশি যারা আমদানিকারক রয়েছেন, তাদের উপস্থিতি কিন্তু খুব বেশি আসলে বাণিজ্য মেলায় লক্ষ্য করা যায় না। তো আপনার কাছে এটা কি মনে হয়? এটি হয় কি, আমি যে কথাটা বললাম যে এগুলো পুল করতে হয়, এগুলো কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। যেমন আপনি এই প্রতিবেশী দেশগুলো, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, থাইল্যান্ড, এরা বা মালয়েশিয়ার কথাই যদি বলেন, প্রত্যেকে যখন তাদের একটা প্রোডাক্ট প্রমোশন করতে চায়, আমি ঢাকা চেম্বারে ছিলাম, ফেডারেশনের সাথে জড়িত আছি, আমরা দেখেছি যে ওরা আমাদেরকে ইন্ডিভিজুয়ালি তারা আমাদেরকে রিচ করবার চেষ্টা করে, যে আমাদের একটা প্রমোশনাল একটা এক্সিবিশন হচ্ছে বা একটা প্রোডাক্ট নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, জিনিস বিক্রি করবার জন্য নিয়ে আসছে। এই যে পার্সোনাল লেভেল পর্যন্ত তারা যে প্রমোশনগুলো করে, যোগাযোগগুলো করে, আমরা কি সেটা পারি? আমরা পারি না, বা আমরা করি না। আমরা করি না কেন? আমাদের কি সেই স্কিলের অভাব? না,
অনেকগুলো মিশন আছে, মিশনগুলোকে এই জায়গাগুলোকে প্রমোট করতে হয়। কমার্শিয়াল কাউন্সিলর বা কমার্শিয়াল অফিসার বা ইকোনমিক অফিসার যারা বিভিন্ন মিশনে থাকেন, এই কাজগুলো কিন্তু তারা প্রমোট করবেন। বাংলাদেশ থেকে বসে, ঢাকায় বসে বাণিজ্য মেলায় পার্টিসিপেশন বাইরে থেকে আনার কিছু কিছু প্রাতিষ্ঠানিক যোগাযোগ হয় ব্যক্তি খাত থেকে। বিজিএমই করে থাকে, ঢাকা চেম্বার করে, ফেডারেশনও বিভিন্ন সময় করে, মেট্রোপলিটন চেম্বার আছে, তারাও করেন। তারপরেও সরকারিভাবে ওই দেশগুলোকে প্রমোট করা, ওগুলোকে এনকারেজ করা, তুমি আসো আমার এখানে ভালো আছে। বাইরে তো টেলিভিশনের স্ক্রিনে যদি দেখে প্রত্যেকদিন মারামারি হচ্ছে, তখন আসবে না। সেই জায়গাটাকে একটা হিউম্যান প্রমোশন দরকার হয়। সেই হিউম্যান প্রমোশনটা করতে হবে ওই মিশনে, ওই দেশে যারা থাকেন। কমার্শিয়াল কাউন্সিলর বা ওই যে বললাম যে, অথবা ইভেন অ্যাম্বাসেডার, হি ক্যান মুভ। আমরা এখানে বাংলাদেশে দেখি অনেক অ্যাম্বাসেডাররা আমাদেরকে বাড়িতে দাওয়াত করেন, তার বিজনেস প্রমোশন, এটা উদ্দেশ্য আমরা বুঝি। এটা হলো যে তার সম্পর্কটা তৈরি করা ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে। এই জায়গাগুলোতে আমরা দুর্বল আছি। তারা বলেন আমাদের বাজেট নাই। এটাও যেমন একটা কথা আছে, সত্য, এটা আমি অস্বীকার করি না। আবার আরেকটা জিনিস আছে, তাদের মানসিকভাবে সেই রকমের প্রস্তুতিও নেই। আমি যে যাব একটা প্রমোট করবো, এখন কমার্শিয়াল কাউন্সিলর দেখা যাবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত, ইকোনমিক কাউন্সিলর দেখা যাবে সংস্কৃতি কাজ নিয়ে ব্যস্ত। এই নির্দিষ্ট কাজের মধ্যে যদি তারা থাকেন এবং প্রমোট করেন, আলটিমেটলি একটা সামনের দিকে এগোবার জন্য দেশের যা দরকার, এই জায়গাগুলো এখানে দরকার। এই জায়গাগুলো যদি আমরা করতে পারি, অনেক প্রবাসী আছেন, তাদেরকে যদি আমরা পার্টিসিপেশনে নিয়ে আসতে পারি, তাদের মধ্য দিয়ে এই প্রমোশনটা হতে পারে। আপনি মিশনগুলোতে যান, দলাদলি করে কিছু কিছু সুবিধাবাদী লোকজন আছেন, তারা মিশনের কাউন্সিলর, অ্যাম্বাসেডার, ওদের সাথে যোগাযোগটা ঘনিষ্ঠভাবে রাখেন, উপঢৌকন বিতরণ করেন। এদের সাথে তাদের যে সম্পর্কটা, সাধারণের সাথে সম্পর্কটা কম। এই জায়গাটা সব ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে। তো সেই জায়গাগুলোকে যদি আমরা হিল করে ওদেরকে যদি সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত করবার যে উদ্যোগের মধ্যে নিতে পারি, এবং সাধারণের স্বার্থ, মাস পিপলস বেনিফিট, আমি 3-5টা লোকের সাথে সম্পর্ক রক্ষা করলাম, সে আমাকে উপহার উপঢৌকন দিল, তার আমি প্রমোশন করলাম, এখান যদি করি তাহলে কিন্তু সাধারণের উপকার হবে না, দেশের হবে না। সামগ্রিকভাবে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ পার্টিসিপেশন যদি হয়, তাহলেই কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারি। এবং ওরা হিউম্যান যে প্রমোশন করবেন, এটা কিন্তু বাংলাদেশ থেকে বসে করতে পারবো না। সেখানে প্রায় 1 কোটি প্রবাসী বিভিন্ন দেশে আছেন, এদেরকে আমরা ইউটিলাইজ করতে পারি। এখন মিশনগুলোকে যদি সেভাবে পরামর্শ নির্দেশনা দেওয়া হয়, তারা পারবেন, তাদের সেই স্কিল আছে। তারা অপেক্ষায় থাকেন কি ধরনের নির্দেশনা যাবে, কার কার সাথে যোগাযোগ করা যাবে, কার কার সাথে যোগাযোগ করা যাবে না। চোখ বন্ধ করে বাংলাদেশিদের সাথে যোগাযোগ করতে হবে এটা প্রমোশনের জন্য। এই জায়গাটা নিশ্চিত করতে পারলে আরো অনেক ভালো কাজ হবে। আপনি প্রবাসীদের কথা বলছেন, আমরা জানি যে বাংলাদেশের একটি বড় অংশ আসলে প্রবাসী রয়েছে, যারা উন্নত বিশ্ব থেকে শুরু করে বিভিন্ন দেশে যাদের বসবাস রয়েছে। তাদেরকে আসলে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় এই কার্যক্রমের সঙ্গে, কিংবা তাদের বিনিয়োগ কিভাবে আসলে দেশের মধ্যে নিয়ে আসা যায়, বাণিজ্য মেলায়ও তাদের অংশগ্রহণ বাড়ানো যায় কিভাবে? এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। আমি যেটা বললাম, প্রায় 1 কোটি প্রবাসী বিভিন্ন দেশে বসবাস করেন। কেউ ডাবল সিটিজেন হিসেবে আছেন, কেউ কর্মের উদ্দেশ্যে গেছেন, কেউ ব্যবসা বাণিজ্য করছেন। অনেকেই কর্মের উদ্দেশ্যে, কর্মের ভিসা নিয়ে ব্যবসা বাণিজ্য সেই সব দেশে করছেন। এখন তাদেরকে যদি আমরা আনতে পারতাম, এই কাজগুলোও কিন্তু মিশনকে দিয়েই করতে হবে। মিশন জানবে ওই অঞ্চলে, মনে করেন আপনি মধ্যপ্রাচ্যের দেশ অথবা ইউরোপের দেশ অথবা জাপান, এই জায়গাগুলোতে আমাদের প্রবাসীরা কারা কারা কি জিনিস করছেন, কি কি বিষয় তারা প্রমোট করছেন। অনেকে কনসালটেন্সি করছেন, মার্কেট এক্সপানশনে কাজ করছেন, ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজছেন, আইটিতে আছেন। এদেরকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, তারাই কিন্তু বলে দিবেন যে কোথায় বাংলাদেশকে আমরা প্রমোট করতে পারবো। এদের মধ্য দিয়ে বিজনেস ব্র্যান্ডিং যদি আমি করতে পারি, আপনারা হয়তো জেনে থাকবেন, আপনারা এখানে অনেক নিউজ গেছে, আমরা কিন্তু এনআরবি সেন্টার থেকে ব্র্যান্ডিং বাংলাদেশ, ইকোনমিক ব্র্যান্ডিং, ইনফ্যাক্ট ফিনান্সিয়াল ব্র্যান্ডিংটা আমরা এই বছর 2015-তে পুরোটাই করছি বিভিন্ন দেশে। আমরা এই সামনের সপ্তাহে আমরা কাতারেও যাচ্ছি, সেখানে একটা ইকোনমিক ব্র্যান্ডিং বা ফিনান্সিয়াল ব্র্যান্ডিং, যে আমাদের যে স্ট্রেংথ আছে এটা বোঝানোর জন্য। তো সেই জায়গাগুলো যদি মিশনগুলো করেন এবং মানুষগুলোকে যদি সম্পৃক্ত করতে পারেন, এই মুখের দিকে না থাকে, তার কাজ দেখে, তাহলে কিন্তু দেশ উপকৃত হবে এবং দেশের ভালো একটা ইমেজ তৈরিতে এগুলো সহায়ক হবে। এবং বিশ্বব্যাপী এখন কিন্তু ইমেজ কিন্তু ইকোনমিক ইমেজ, এখন কিন্তু বিজনেস ইমেজ। এখন আর রাজনীতি দিয়ে যে বড় বড় যারা রাজা উজির মারছেন তাদের কথা ছেড়ে দেন, আমরা তো ওই লাইনে যাচ্ছি না। আমাদেরকে দেখতে হবে ইকোনমিক প্রমোশন করতে হবে। এই যে ওয়ার্ল্ড ব্যাংকের একজন আমাদের যে সিনিয়র ইকোনমিস্ট, চিফ ইকোনমিস্ট এসে গেলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিমস টু বি দ্য সেকেন্ড ম্যান অফ দি ওয়ার্ল্ড ব্যাংক। উনি যে প্রেইজ আমাদেরকে করে গেছেন, উনি দেখেছেন, উনাকে আমরা সফলভাবে দেখাতে পেরেছি। এই জায়গা থেকে আপনি দেখেন 3-4 বছর আগের অবস্থান ওয়ার্ল্ড ব্যাংকের, সেখানে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন আপনারা যদি মনে করেন যে উনি পাশের বাড়ির মানে বাংলাভাষী বঙ্গ সন্তান বলেই বোধহয় প্রশংসা করছেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং ডেভেলপ ওয়ার্ল্ডে কখনোই কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের অবস্থান থেকে ব্যক্তিগত মতামত দেয় না। কৌশিক বসু যা বলে গেছেন, এটা তার প্রতিষ্ঠানের এখনকার দৃষ্টিভঙ্গি। আগের প্রেসিডেন্ট বা আগের
ইকোনমিস্ট যা বলেছেন সেটা তার প্রাতিষ্ঠানিক অবস্থান, সেখান থেকে ওই ব্যক্তির অবস্থান আমাদের দেশের মতো নয় যে যেখানে দাঁড়ালেন তিনি যা বললেন তাই হবে, তা নয়। ওইসব প্রতিষ্ঠান কিন্তু প্রাতিষ্ঠানিক মতামতগুলো আসে। কৌশিক বসু যা বলেছেন সেটি তার প্রাতিষ্ঠানিক অবস্থান, তার মানে ওয়ার্ল্ড ব্যাংকের অবস্থান বাংলাদেশের এই চিত্র দেখে পরিবর্তিত হয়েছে। আমি পার্টিকুলার ইকোনমিক সেক্টরটা বলছি, অন্য জায়গাতে আমি যাবো না। কারণ জনাব শিকিল চৌধুরী, এই বিষয়টি নিয়ে আমরা আরো কথা বলবো। তো বাংলাদেশে কয়েকদিন আগে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এসেছেন, সে বিষয়টা আপনি উল্লেখ করছিলেন। আমি যেটা বলছিলাম যে ডক্টর কৌশিক বসু এবং তার সাথে আরও এক ভদ্রলোক এসেছিলেন, ফিনান্সিয়াল অ্যানালিস্ট ডক্টর হামিদ, ওনাদের বক্তব্যগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। ওনাদের যে চেঞ্জ অফ দি পজিশন অফ ওয়ার্ল্ড ব্যাংক, এটিতে আমাদেরও কাজ আছে, যার পিছনে যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, ইউনাইটেড নেশনস ডেসা এটার সাথে সম্পৃক্ত ছিল, দুটো অর্গানাইজেশন মিলেই কিন্তু এই আন্তর্জাতিক এই সম্মেলনটি এখানে কনফারেন্সটি করা হয়েছে। এই কনফারেন্সে কৌশিক বসুর প্রত্যেকটা কথা, উনি বাঙালি বলে হয়তো অনেক বেশি আবেগ দিয়েছেন, কিন্তু তার প্রাতিষ্ঠানিক অবস্থানটার কথাকে আমি সামনে নিতে চাই। যে কৌশিক বসু যা বলেছেন এটা ওয়ার্ল্ড ব্যাংকের এখনকার অবস্থান, তাদের দৃষ্টিভঙ্গি। তার মানে আমার আগের ওয়ার্ল্ড ব্যাংকের দৃষ্টিভঙ্গি থেকে এখনকার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের পিছনে নিশ্চয়ই আমাদের কাজ আছে, নিশ্চয়ই আমাদের অর্থনৈতিক সফলতার গল্প আছে। এই আপনি মরা গরুর পিছনে কেউ কিন্তু কোনো দিন বাজি ধরে না, জেতা গরুর পিছনে বাড়ি, যে জিতবে জিতা ঘোড়ার পিছনে বাজি ধরে। তো বাংলাদেশ এখন জেতার রেসে আছে। উনি ওনার বক্তব্যে কি বললেন? বাংলাদেশ ইজ ফুললি প্রিপেয়ার টু টেক অফ। কৌশিক বসু বলেন, কথাটা কিন্তু খুব প্রণিধানযোগ্য, যে পুরো প্রস্তুত হয়ে গেছে অগ্রগতির দিকে যাওয়ার জন্য। এবং একটা প্রসঙ্গে উনি বললেন যে বাংলাদেশের স্পিড, রেস এবং এগুলো কিন্তু চায়নার সাথে কম্পেয়ার করার মতো অবস্থায় চলে আসে। তার মানে আমি কোথায় গেছি? ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি ইজ দি চায়না, এবং বাংলাদেশ হচ্ছে একটা ছোট ইকোনমি দেশ, 42-43 নম্বর হচ্ছে আমার পজিশন। সেই জায়গা থেকে যদি আমি 1 নম্বরের সাথে যদি বলে যে স্পিড রেসে মেন্টালিটিতে আমি এই জায়গায় গেছি, আমি কি এটাকে ক্যাপিটাল করতে হবে কিনা? হবে। এখন যদি আমি এখানে বকওয়াস, ওখানে বকওয়াস, তোতা পাখির মতো যে যা যেখানে খুশি যারে খুশি তারে বলার জন্য বলতে থাকেন, ক্ষতিগ্রস্ত হয় সম্পর্কের যেটুক সংশোধন হয়ে যেটুক জায়গাতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, সেই জায়গাটা থেকে যদি আমি ফিক্স করতে হয় এবং সেই জায়গাটা যদি আমার ক্যাপিটাল করতে হয়, আমাকে আমার ফিনান্সিয়াল ব্র্যান্ডিং, আমার কান্ট্রি ব্র্যান্ডিং, আমার ইমেজ বিল্ড আপের ব্যাপারে যদি সহায়ক হয়, আমার রপ্তানি বাণিজ্য সহায়ক হবে। ওদের এইসব মতামত কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে ভূমিকা রাখে। আমি ওয়ার্ল্ড ব্যাংকে পছন্দ করি, আমি এশিয়া ব্যাংকে পছন্দ করি, আর ইসলামী ব্যাংকে পছন্দ করি কি না করি ইম্যাটেরিয়াল। ওয়ার্ল্ড কমিউনিটি কিন্তু তার ফিনান্সিয়াল অর্গানাইজেশনসগুলোর অপিনিয়নের উপরে বেস করে সে আপনার সাথে ব্যবসা বাণিজ্য করে। আজকে ওয়ার্ল্ড ব্যাংক যদি ভালো অবস্থান মনে করে বাংলাদেশের এটা ভালো অবস্থান হয়েছে, তাহলে তারা কিন্তু অন্য ব্যাংকগুলো এটাকে নেবে। আমাদের যে এক্সপোর্ট বিজনেস আছে, অন্য ব্যাংকের সাথে যে ইন্টারন্যাশনাল রিলেশনগুলো মেনটেন করতে হয়, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো করতে হয়, সেই জায়গাগুলোতে আমরা কমফোর্টেবল জোনে থাকবো। আমার অনেক রকমের খরচ কমে আসবে, রিস্ক ফ্যাক্টরটা তারা কম মনে করবে। এই জায়গাগুলোকে আমাকে এনশিওর করতে হবে। রপ্তানি বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আন্তর্জাতিক অঙ্গনে মানুষগুলোর মতামত, এই সবগুলো কিন্তু আমার পজিটিভ ক্যাপিটালে নিতে হবে। ক্যাপিটালে নিয়ে আপনি আজকে ফেডারেল রিজার্ভের 0.25% তারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছে 10 বছর পরে। আপনি কালকে খেয়াল করেছেন কিনা আমি জানি না, পুরো ওয়ার্ল্ডের কমিউনিটির মধ্যে কালকে 100 পয়েন্টের মতো বেড়ে গেছে তাদের ইন্ডেক্স। এই জিনিসটাতে 0.25, আপনি চিন্তা করেন 0.25 10 বছর পরে। এই পরিস্থিতি কিন্তু আমরা এই জায়গাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। কৌশিক বসু কি বললেন? ইনফ্যাক্ট কৌশিক বসু দ্য চিফ ইকোনমিস্ট অফ দি ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড দি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উনি বললেন বাংলাদেশ ইজ ফুললি রেডি টু টেক অফ। এবং উনি কিন্তু একটা কথা বলেছেন, প্রাইভেট সেক্টরকে স্পেস দিতে হবে। এটাও কিন্তু মনে রাখতে হবে সরকারকে, যে প্রাইভেট সেক্টরকে স্পেস দিতে হবে টু পারফর্ম। এখানে যদি নানান রকমের এই এলোমেলো কাজ করা হয়, তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর যেতে পারবে না। আর বাংলাদেশ আসলে স্পেস কতটুকু পাচ্ছে প্রাইভেট সেক্টরকে? আমি তো বলছি যে আমি প্রায় এই কথাটা বলি, আমি মানসিকভাবে বিশ্বাস করি বিজনেস এন্ড প্রাইভেট সেক্টর, বিজনেসকে বিজনেসের জায়গায় রাখতে হবে। ওটার মধ্যে নানান রকমের এই রকম দলাদলির কথাবার্তা যখন আনবেন, তখন কিন্তু আলটিমেটলি টোটাল বিজনেস হ্যাম্পার করে। কারণ ওয়ার্ল্ড বিজনেস কমিউনিটি কিন্তু কখনো পলিটিক্স দিয়ে বিজনেসকে মূল্যায়ন করে না। পলিটিক্যাল ডিসিশন হয়তো আপনার বিজনেসকে ভালো দেয়, খারাপ দেয়, কিন্তু বিজনেস এন্টিটিগুলোকে তারা বিজনেস হিসাবে ট্রিট করতে চায়। যদি দেখে যে এই দেশে নানান রকমের এই রাজনৈতিক বিভাজনের কারণে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ বা এর উপরে প্রভাব পড়ে, তখন কিন্তু এফডিআই বন্ধ হবে। আপনার এফডিআই তখন আসে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা। আপনি দুদিন পরে আপনার আজকে আপনি মনে করেন মস্কোর ইনভেস্টমেন্ট নিচ্ছেন, ও যদি মনে করে রাজনীতিকারে মস্কোর ইনভেস্টমেন্টকে সামনের বছর ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আমেরিকার ইনভেস্টমেন্ট, তারপরে বলবেন যে আপনি রাশিয়ার ইনভেস্টমেন্ট, সিরিয়ান নেন। এই জায়গাগুলো থেকে যদি আমরা সরতে পারি, এটা পলিসি ডিসিশনটা যদি এই জায়গাতে থাকে যেখান থেকে আমার ইনভেস্টমেন্টটাকে আমরা সবসময় প্রোটেকশন দিয়ে যাবো, হোয়াট এভার দি ইনভেস্টমেন্ট, এটা প্রোটেকশন দিয়ে যাবো। এবং
নীতির যে বিষয়গুলো আছে দীর্ঘমেয়াদী হয় যদি, তাহলে আমরা যে জায়গাগুলোতে যাব, আজকে দেখেন আমি একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওই সেমিনারে যে কথাটা বললেন আমি ওটাও নেই, ওটা আমি মনে করবো এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য। উনি কি বলেছেন? উই হ্যাভ দি কার্ডস, উই হ্যাভ টু প্লে ইট প্রপারলি। তার বক্তব্যে বললেন যে আমার হাতের কার্ডগুলো যদি আমি ভালোভাবে খেলতে পারি বাংলাদেশের সমৃদ্ধি এগিয়ে যাবে। তার মানেটা কি? যদির একটা কথা আছে, আমার হাতে যে কার্ড আছে আমি যদি এগুলোকে খেলতে পারি, তার মানে খেলতে পারার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরেরও সংশয় আছে, মানে সামগ্রিক পরিস্থিতির সংশয় তৈরি হয়। এই সংশয়গুলোকে যদি আমরা নির্মূল করতে পারি, ম্যানেজারিয়াল স্কিল দিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা যদি করতে পারেন, অর্গানাইজেশনগুলো যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো কাঠামোগুলো যে আছে সেগুলো যদি এই যদির বিষয়গুলোকে সরিয়ে দিতে পারে, প্রাইভেট সেক্টর ইজ এনাফ। গভর্নমেন্টকে পিছন থেকে খালি সহায়তা করতে হবে, খালি পিছন থেকে যেন ষাটটা টেনে না ধরে তাকে এগিয়ে দিতে হবে। আমাকে ট্যাক্স খালি বাড়ানো দরকার নাই, আমাকে বিজনেস বাড়ানোর সুযোগ দেন। 10 টাকা করে ট্যাক্স কালেকশন করবেন, 100 টাকা খরচ করলে 10 টাকা নেবেন। আমাকে 1000 টাকা করতে দেন, আপনি 60 টাকা করেন। তখন হবে কি? বেশি বিজনেস হবে, বেশি এমপ্লয়মেন্ট হবে, বেশি এক্সপানশন হবে। এই জায়গাগুলোতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। আপনি দেখেন 0.25% রিজার্ভ 10 বছর পরে আমেরিকার রিজার্ভ, ফেডারেল রিজার্ভের। কালকে অনেক অ্যানালিস্ট এটার উপরে অপিনিয়ন দিয়েছেন কিভাবে তারা প্রোগ্রেস করছেন। আমরা 2% 3% কমিয়ে দিলেও ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো রকমের মানে ইম্পার্শিয়াল কোনো অপিনিয়ন আমরা এখানে দেখি না। এই জায়গায় থিঙ্ক ট্যাঙ্কের দরকার আছে, ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক দরকার আছে, যারা বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দৃষ্টিভঙ্গি দিবেন। আমাদের এখানে ভাগ করে ফেলা হয়েছে, চেষ্টা করে ফেলা হয়েছে নানান রকমের সুবিধা দিয়ে অসুবিধা করে, কেউ এই ভাগে থাকেন কেউ ও ভাগে থাকেন। দেশের জন্য চিন্তা করে কথা বলার লোক খুব কমে গেছে। সরকার কিন্তু বারবার বলছে দেশে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আসলে বাস্তবতা আসলে কতটুকু? বিনিয়োগ এখন আসবে না। আপনার এই যে আমি বললাম যে আপনার ইন্ডেক্স গুলো ভালো, ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে যে বাংলাদেশ ইজ ফুললি রেডি টু টেক অফ। রেডি হয়ে গেছেন, আপনি টেক অফ করতে পেরেছেন কিনা তার কিন্তু অনেক রকমের আনুষঙ্গিক বিষয় আছে। আপনার সবকিছু প্রস্তুত হয়ে গেছে, এটা স্বীকার করলো ওয়ার্ল্ড ব্যাংক। এখন আমাকে যেতে পারবো কিনা, আমি টেক অফ করবো কিনা, আমি করার সময় যদি বলেন আপনি সিদ্ধান্ত দিয়ে যান আপনি টেক অফ করতে পারবেন না, আপনাকে তো টেক অফ করতে দেওয়া হবে না, তখন কিন্তু আবার ব্লক হয়ে গেলাম। আমার যে সকল সম্ভাবনা আছে, ফ্রন্টিয়ার 5-এ যাচ্ছি, আমাকে বিস্ময় বলা হচ্ছে, অনেক রকমের কথা বাংলাদেশকে নিয়ে বলা হচ্ছে। এই জায়গাগুলোকে যদি আমি এনশিওর করতে হয় তাহলে আমাকে পিছন থেকে যারা আমাদেরকে রেগুলেট করেন তাদেরকে কিন্তু প্রোঅ্যাক্টিভ প্রমোশনাল সাপোর্ট দিতে হবে। আপনি পিছন থেকে আমাকে টেনে ধরলেন, আমি 2 টাকা রোজগার করতে গেছি, আপনি দেখেই মাথা খারাপ হয়ে গেল। আপনি আমাকে 100 টাকা রোজগারের পথ দেন, 1000-এ যেতে দেন, আরো সামনের স্টেপে যেতে দেন। এই যে গার্মেন্টসের উপরে চাপ আসে, রাজনৈতিক অনেক রকমের নেগোসিয়েশনে স্কিলের অভাব আছে আমাদের। আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যখন সম্পৃক্ততার আপনি যাবেন, আপনি আমেরিকায় জিএসপি ঝগড়াবাটি বেবাদ করছি, প্রত্যেকদিন নানান রকমের কথাবার্তা বলছি। এই বকাবাজিগুলো না করে রিয়েলিস্টিক যারা এগুলোর ম্যাটার করেন, ডেস্কে বসে যারা এগুলোর প্রিপেয়ার করেন, যারা এগুলোর অ্যানালিটিক্যাল ডাটাগুলো কালেকশন করেন, তাদের সাথে যদি আমরা রিচ করতে পারতাম। আমি 2-1টা জায়গায় গেছি, কথাবার্তা বলেছি, আমি দেখেছি কত পুয়ার আমাদের প্রেজেন্স। আমরা কিন্তু যত কথা বলি টেলিভিশনের স্ক্রিনে, যত কথা বলি বক্তৃতা বিবৃতে, সরকারের নীতি নির্ধারকরা যেভাবে বলে বেড়ান, ঠিক ওই রকম নীতি নির্ধারণে যারা রসদগুলো যোগান পিছন থেকে, অ্যানালাইসিসগুলো যারা করছেন, যে অফিসারগুলো এগুলোর পিছনে কাজ করছে, তাদেরকে কেউ রিচ করছেন বলে আমার ধারণা খুব কম রিচ করছেন। এই জায়গাগুলোতে যদি আমরা রিচ করতে পারতাম, মানে একেবারে কি বলা যায় প্রফেশনালিজম নিয়ে, আমাদের মিশনে যে লোকজন কাজ করা হয় তাদেরকে কাজে লাগানোই হয় না, তাদেরকে অন্য রকমের এজেন্ডা দিয়ে দেওয়া থাকে। সব সময় তারা, এটা এক পার্টিকুলার এই সময়ের কথা বলছি না, সব সময় তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানে মতবাদী চিন্তার মধ্যে থাকেন। দেশবাদী হয়ে যদি তাদেরকে একটা প্ল্যান দিয়ে দীর্ঘমেয়াদী 15 বছর 20 বছরের এই প্ল্যান হবে, এই মিশন থেকে এই রকমের প্রমোশনগুলো হবে, এটা যদি করা যেত এবং মেধাভিত্তিক লোকজনকে যদি আমরা এনশিওর করতে পারতাম যে তোমার ট্যালেন্টই হচ্ছে তোমার প্রমোশন, তোমার তোষামুদি আর তোমার আনুগত্য প্রমোশন নয়, তোমার ট্যালেন্ট এবং তোমার পারফরমেন্স হচ্ছে প্রমোশন। এটা যখন এনশিওর করতে পারবেন, মিশনের লোকও কাজ করবে, দেশের লোকও কাজ করবে, দেশের প্রমোশন হবে, ব্যক্তিগতকে সহায়তা করবে। সিম্পল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যথাযথ সিদ্ধান্ত নেই এবং সেই সিদ্ধান্তের বাস্তবায়নটা আসলে সবচেয়ে বেশি জরুরি আপনি বলছেন। জনাব শেখেল চৌধুরী আমাদের স্টুডিওতে এসে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম দেশের বিনিয়োগ পরিস্থিতি এবং শিল্প খাতের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন জনাব শেখেল চৌধুরী। চলে যাচ্ছে অন্যান্য খবরে। শিল্প কারখানায় পুরাতন যন্ত্রপাতি আর বাসাবাড়িতে অধিক খরচে বৈদ্যুতিক পণ্যের ব্যবহারের ফলে প্রতিনিয়তই অপচয় হচ্ছে বিদ্যুৎ, বাড়ছে জ্বালানি সংকট। বিশ্লেষকরা বলছেন দেশে বর্তমান যে হারে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সেভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে এখানে পুরোপুরি পরনির্ভরশীল হয়ে যেতে পারে দেশ। ফলে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের এখনই সময় বলে মনে করছেন তারা।
বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। দিন দিন বাড়ছে শিল্প কারখানা আর বসতবাড়ি, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি চাহিদা। কিন্তু দেশে বর্তমান শিল্প কারখানাগুলোতে পুরাতন আর অদক্ষ যন্ত্রপাতির ব্যবহারের ফলে যে হারে জ্বালানি অপচয় হচ্ছে, সেভাবে চলতে থাকলে ভবিষ্যতে এ খাতে চরম সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্রমবর্ধমান এ জ্বালানি চাহিদার বিপরীতে যোগান সীমিত হওয়ায় জ্বালানি সাশ্রয় করা এখন সময়ের দাবি। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, মানুষের সচেতনতার পাশাপাশি এখন প্রয়োজন শিল্প কারখানা ও বাসাবাড়িতে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা। বিদ্যুৎটাকে সাশ্রয় করা বা দক্ষভাবে ব্যবহার করা, এটা আমাদেরকে কিন্তু সবাইকে বুঝাইতে হবে। প্রযুক্তির যে উন্নয়ন বা উন্নত প্রযুক্তি জিনিসপত্র কিন্তু এখন আমাদের দেশে চলে এসেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই যেসব যন্ত্রপাতি আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী, সেগুলিকে আমাদেরকে আস্তে আস্তে ব্যবহার করতে হবে। বিষয়টির গুরুত্ব অনুভব করে জ্বালানি সাশ্রয়ে এগিয়ে এসেছে সরকারি প্রতিষ্ঠান ইটকল। জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ক্রয়ের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এনার্জি এফিশিয়েন্ট ইকুইপমেন্ট ব্যবহার করি বা এনার্জি এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স ইউজ করি, আমরা ন্যাশনাল গ্রিড থেকে 750 মেগাওয়াট লোড কমায় ফেলতে পারবো। যেসব ইন্ডাস্ট্রি এনার্জি এফিশিয়েন্ট ইকুইপমেন্ট ইনস্টল করতে চাই, ওদেরকে আমরা লো কস্ট লোন দেওয়ার পরিকল্পনা করেছি। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বলছে, জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে সরকার নীতিমালা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এনার্জি এফিসিয়েন্সি নিয়ে আমাদের দেশে যেহেতু এর আগে কোনো কাজ হয় নাই, তো আমরা সেটা থেকে 3টা পর্যায়ে এর উপরে কাজ করি। প্রয়োজনীয় যে আইন কানুন বিধিবিধান সেগুলি প্রণয়ন করা, অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম চালু করা, এই এনার্জি এফিশিয়েন্ট যেই সমস্ত টেকনোলজিগুলি আছে সেইগুলি যাতে অ্যাফোর্ডেবল প্রাইসে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য কাজ করে। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখনো সময় আছে জ্বালানি ব্যবহারে সতর্ক হওয়ার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটকে ঘিরে বাঙালির আবেগ উচ্ছ্বাস যেন ছাড়িয়ে যায় সবকিছুকে। মাঠ, অফিস, বাসা, পাড়া মহল্লা সব জায়গায় ক্রিকেট যেন সব শ্রেণী পেশার মানুষকে এনে দাঁড় করায় একই জায়গায়। সেই উন্মাদনাকে ঘিরেই বিপিএল সহ টি-20 খেলাগুলোতে রাজধানী, শহর ও উপশহরগুলোতে স্থানীয় পর্যায়ে চলছে বাজির খেলা, জুয়া। এতে ছড়িয়ে পড়ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও। থাকছেন চাকুরিজীবী, দিনমজুর সহ নানা শ্রেণী পেশার তরুণরা। কেন এই বাজির খেলা আর কি ধরনের প্রভাব পড়বে সমাজে, তার উত্তর খুঁজছেন শরীফুল ইসলাম। তার বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সুমন চৌধুরী। সাকিব, মাশরাফি, মুস্তাফিজ, সৌম্য, তামিমের মতো ক্রিকেটারদের বলার ব্যাট নজর কাড়া পারফরমেন্স দর্শকদের সামনে এনেছে আলাদা উন্মাদনা। হার জিতের এই লড়াইয়ে ব্যক্তিগত পর্যায়ে ছোট ছোট বাজি শুরু হয়েছে বেশ আগে থেকেই। সাধারণ মানুষের এই আবেগকে পুঁজি করে সামাজিক পর্যায়ে এখন চলছে ক্রিকেট নিয়ে বাজির খেলা, জুয়া। এর পরিমাণ 50 টাকা থেকে শুরু হয়ে লাখ লাখ টাকা পর্যন্ত গড়ায়। বিপিএল, আইপিএল, সিপিএল সহ 20 ওভারের খেলাগুলোতে জুয়ার উন্মাদনা সবচেয়ে বেশি। জুয়া চলে হাটবাজার, পাড়া মহল্লার দোকানগুলোতে, যেখানে একসাথে অনেকের খেলা দেখার সুযোগ আছে। চায়ের দোকান, সেলুন ও লন্ড্রি সহ উন্মুক্ত স্থানে মাঠের খেলাকে নিয়ে আসা হচ্ছে জুয়ার টেবিলে। কত রান করবে একটা দল, এটা নিয়ে বাজি হয়। তারপর 6 ওভার পাওয়ার পেলে কত রান হবে, এটা নিয়ে বাজি হয়। অল্প কষ্টতে এই লাইনে বেশি টাকা কামান যায়। বিগ ব্যাশে না হইলো 50,000 টাকার উঠবে হারছি, কিন্তু ক্যারিবিয়ান লিগ, ওই লিগে আমার না হইলো 1 লাখ টাকার উঠবে ইনকাম হয়েছিল। জয় পরাজয় কখনো কখনো সংঘর্ষে গড়ায়। একদিনে প্রায় 48,000 টাকার মতো হারছে। বন্ধুত্ব নষ্ট হয়েছে, হাতাহাতি হয়েছে, বা অনেক সময় অনেক পোলাপানরে দেখছি বাজিতে হাইরা এলাকা ছাইরা দেয়া গেছে গা। পার্শ্ববর্তী দেশগুলোর জুয়ার প্রভাব এই ভূখণ্ড ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাজি ধরার প্রবণতা চলতে থাকলে সামাজিক অবক্ষয় ছাড়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যুব সমাজ। ট্রেডিশনাল ভ্যালুস ছিল, ভ্যালুসগুলো ভেঙে যাচ্ছে। আমাদের এখানে অর্থনৈতিক, সামাজিক এই পরিবর্তন, ট্রান্সফরমেশন এবং তার ইন্ডিকেটর চেঞ্জ হওয়ার কারণে আমরা বাইরের অনেক কালচারের এখানে অনুপ্রবেশ ঘটছে, যেগুলো মানুষের সুকুমার বৃত্তি ডেভেলপ করার জন্য সাহায্য করত। সামাজিক অনুশাসন, রুলস অফ ল ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করা। তাই যুগোপযোগী আইন তৈরির পাশাপাশি সমাজের সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ট্রানজিশনাল ফেজ আছে, এখন যে অস্থিরতাটা চলছে। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মাটির উর্বরতা আর অনুকূল আবহাওয়ার কারণে চাঁদপুরে বাড়ছে আলুর চাষ। তবে বীজের মান নিয়ে নতুন করে চাষিদের মধ্যে অজানা শঙ্কা দেখা দিয়েছে। আগের বছরগুলোতে বাজার থেকে আলুর বীজ কিনে প্রতারিত হয়েছেন তারা, তাই এবার নিজেরাই বীজ উৎপাদন করছেন।
এমন পরিস্থিতিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছেন। ফারুক আহমেদের তথ্য এবং কৃষ্ণকান্তের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ, কচুয়া এবং সদর উপজেলায় আলু চাষে ব্যস্ত এখন কৃষকেরা। ট্রাক্টর দিয়ে জমি চাষ নিড়ানিতে কৃষকের হাত যেন থেমে নেই। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের এমন ব্যস্ততায় দম ফেলারও সুযোগ নেই। অন্যান্য বছর বাজার থেকে বীজ কিনে প্রতারিত হন কৃষকেরা, তাই এবার নিজেদের উৎপাদিত বীজ দিয়েই আলুর বীজ রোপণ শুরু করছেন তারা। বছর আমি নিজে বাক্স আলু করছি মালটা জাতের, এবার আমি নিজেই ওটা বীজ সংগ্রহ করে ওটা নিজেই করতে আছে আর কি। বীজটা নিয়ে বড় সমস্যা আছে, কি বীজটা কি ভালো পরে না খারাপ পরে আমরা একটু দুশ্চিন্তা আছি। আমরা বাজারে বীজ কিনা এর আগে আমরা অনেক ধরা খাইছি, আমরা নিজে বীজ উৎপাদন করে আমরা নিজে বীজ আমরা লাগাইতেছি। চাঁদপুরের মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে বিভিন্ন জাতের আলু বেশ উৎপন্ন হয় এখানে। কৃষি বিভাগের জেলার শীর্ষ কর্মকর্তা জানান, কৃষকেরা সচেতন হওয়ায় নিজস্ব উৎস থেকে আলু বীজ সংগ্রহ করছেন। এবার কিন্তু কৃষকরা তাদের রিলায়েবল সোর্স থেকে বীজ সংগ্রহ করে তারা আবাদ চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে কৃষি সম্প্রসারণ বিভাগ তদারকি করছে এবং কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছে। চলতি বছর চাঁদপুরে 12,188 হেক্টর জমিতে আলু চাষের জন্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁদপুর। হিলি স্থলবন্দরে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ার ফলে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কম মূল্যে পেঁয়াজ আমদানি করেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কথা জানান তারা, ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। এ কারণে অনেক আমদানিকারকই পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছেন বলে জানান বন্দরের ব্যবসায়ীরা। হিলি বন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহে গত 4 দিনে এই বন্দর দিয়ে 1,800 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ব্যাংক ঋণের সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। মার্কিন অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠায় সুদের হার 0.25% বাড়িয়ে 0.5% নির্ধারণ করেছে ব্যাংকটি। 15 ও 16 ডিসেম্বর 2 দিনব্যাপী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় ফেডারেল ব্যাংক রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলেন। সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে 2008 সাল থেকে সুদের হার শূন্যের কাছাকাছি রাখা হয় দেশটিতে। এদিকে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর কারণে মার্কিন ডলার শক্তিশালী হয়ে উঠলে বাড়তি সুদের বোঝা চাপবে ঋণ নেওয়া উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর উপর। এতে ইউরোপ সহ অন্যান্য দেশের অর্থনীতি ধীরগতি হয়ে পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এর আগে বেশ কয়েক দফায় সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েও তা স্থগিত করা হয়। জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে না আসলে ফেব্রুয়ারিতে জরুরি বৈঠকে বসবে জ্বালানি তেল রপ্তানিকারকদের দেশগুলোর সংগঠন ওপেক। সংবাদ মাধ্যম আরটিকে এ তথ্য নিশ্চিত করে ওপেকের প্রেসিডেন্ট এবং নাইজেরিয়ার জ্বালানি মন্ত্রী ইমানুয়েল কাচুকিও বলেন, ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে। এর আগে জ্বালানি তেলের অব্যাহত দরপতনের পরেও ডিসেম্বরে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন 31,50,00,000 ব্যারেল রাখার সিদ্ধান্ত নেয় ওপেক। এর মধ্যে ওপেকের বৃহত্তম তেল উত্তোলক দেশ সৌদি আরবের শেয়ার বাজারের দরপতনের পরও জ্বালানি তেলের উত্তোলন কমানোর বিপক্ষে ছিল তারা। কেউ কেউ আশঙ্কা করছেন 2022 সাল নাগাদ এ দাম $30 নিচে নেমে আসতে পারে। রাশিয়ার সাথে নতুন বাণিজ্যিক প্ল্যাটফর্ম হিসেবে চীনের হেইলংজিয়াং প্রদেশে ইনকিউবেটর উদ্বোধন করল দেশটি। এই প্ল্যাটফর্ম নতুন উদ্যোক্তাদের স্বল্প অর্থে কার্যক্রম শুরু এবং সহজভাবে কার্যক্রম পরিচালনার ব্যাপারে সহায়তা করবে। হেইলংজিয়াং প্রদেশের ডংনিয়ংয়ের এই ই কমার্স সেন্টারটি প্রতিষ্ঠাতা ইউরোপ এবং এশিয়ার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেডিং কোম্পানি। এছাড়া দুদেশের মধ্যে এটাই প্রথম ই কমার্স ইনকিউবেটর। দুদেশের মধ্যে ই কমার্সের মধ্য দিয়ে বাণিজ্য বাড়তে থাকায় 2020 সাল নাগাদ আরও 5টি ই কমার্স জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে চীন এবং রাশিয়ার। এছাড়া আগামী 5 বছরে রাশিয়ার সাথে বাণিজ্যের পরিমাণ $5,000 কোটি উন্নীত করতে চায় চীনের হেইলংজিয়াং প্রদেশ। আবারও ধীরগতি দেখা দিয়েছে ইউরোপের বৃহত্তম অর্থনীতি দেশ জার্মানির প্রবৃদ্ধিতে। অক্টোবরে দেশটির আমদানি রপ্তানি দুটোই কমেছে। এজন্য চীনের ধীরগতি এবং সম্প্রতি প্যারিসের সন্ত্রাসী হামলাকে দায়ী করছেন বিশ্লেষকরা। তবে এতে প্রতিবন্ধকতার পরও জার্মানি 2015 সালে 1.7 এবং 2016 সালে 1.6% প্রবৃদ্ধি অর্জন করবে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান IFO।
রফতানি কমার পাশাপাশি চীনসহ উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ধীরগতির প্রভাব, সবশেষ প্যারিসের বাতাক্লন কনসার্ট হলে সন্ত্রাসী হামলা, সব মিলিয়ে আবারও ধীরগতির কবলে ইউরোপের অর্থনীতির কর্ণধার দেশ জার্মানি। অক্টোবরে দেশটির রফতানি কমে গেছে 1.2%, সেই সাথে আমদানি কমেছে 3.4%। এ পতন 2012 সালের এপ্রিলের পর সর্বোচ্চ। অক্টোবরে দেশটির বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 2080 কোটি ইউরো, বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে 2000 কোটি ইউরো। চীনের অর্ডার কমায় জার্মানির কোম্পানিগুলো বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। অটোমোবাইল খাতে ভয়াবহ অবস্থা। রপ্তানি বাড়ানোর বিকল্প না থাকলেও জার্মানির রপ্তানি বাণিজ্য আশঙ্কাজনক হারে কমে গেছে। ইসিবি আর যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। ফোক্সওয়াগনের কার্বন কেলেঙ্কারির কারণে আরও বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির অটোমোবাইল শিল্প। তবে এত প্রতিবন্ধকতার পরও বেশ ইতিবাচক জার্মানির গবেষণা সংস্থা আইএফও। সংস্থাটি বলছে 2016 সালে বেশ ভালো অবস্থায় থাকবে জার্মানি। প্যারিসের সন্ত্রাসী হামলা আর ফোক্সওয়াগন কেলেঙ্কারির কারণে যথেষ্ট ক্ষতি হয়েছে জার্মানির। তবে গেল কয়েক মাস ধরে খুব একটা ওঠানামা করছে না দেশটির প্রবৃদ্ধি। তাছাড়া ভোক্তা খরচ বাড়ছে। তাই মনে হচ্ছে 2016 সালটা জার্মানির জন্য বেশ ভালো। বিশ্লেষকদের মতে ইউরোপের কর্ণধার হিসেবে দেশটির অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে উৎপাদন এবং রফতানি বাড়ানোর বিকল্প নেই। এজন্য ভোক্তা খরচ বাড়ানো জরুরি বলেও মতামত তাদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। অ্যাথেন্সের আঞ্চলিক বিমানবন্দরগুলো বেসরকারীকরণের জন্য জার্মানির একটি কোম্পানির কাছে হস্তান্তর করেছে গ্রিক সরকার। 8600 কোটি ইউরো ঋণ সহায়তার জন্য আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর দেয়া পুনর্গঠন কার্যক্রমগুলোর এটি একটি। এ চুক্তির আওতায় $123 কোটি বিনিময়ে 40 বছরের জন্য ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টের ফ্রাপোর্টো অপারেটরের কাছে গ্রিক বিমানবন্দরগুলো লিজ দেওয়া হয়েছে। এর মধ্যে করফু, মিকোনোস, রোদেস এবং সান্তোরিনি পর্যটন স্থানগুলো অন্তর্ভুক্ত। চুক্তির আওতায় এ স্থানগুলোর পুনর্গঠনের কাজ করবে জার্মানির কোম্পানিটি। এদিকে ঋণের আরও 1200 কোটি ইউরো পেতে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর বিরুদ্ধে গ্রিসের পার্লামেন্টে বিক্ষোভ করেছে গ্রিকরা। উন্নত ও নিশ্চিত জীবনযাপনের আশায় দেশ ছাড়ছেন আফগানিস্তানের তরুণরা। দিন দিনই বাড়ছে এ সংখ্যা, আর এর ফলে মন্থর হয়ে পড়েছে যুদ্ধ পরবর্তী আফগানিস্তানের দুর্দশা কাটিয়ে ওঠার গতি। রাজধানী কাবুলে আফগান তরুণদের এই লম্বা লাইন চাকরি কিংবা কোনো সাহায্যের জন্য নয়। শহরের পাসপোর্ট অফিসের সামনে তাদের অপেক্ষা পাসপোর্ট তৈরির জন্য। অনিশ্চিত ভবিষ্যৎকে এড়িয়ে সুস্থ ও স্বাভাবিক পরিবেশে জীবনযাপনের জন্যই দেশ ছাড়ছেন তারা। আর এক্ষেত্রে তাদের পছন্দ ইউরোপ। চাকরির সুযোগ সৃষ্টি না হওয়ায় দেশ নিয়ে ব্যাপক হতাশা জন্ম নিয়েছে আফগানিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে। আমি যে কোনো মূল্যে এই দেশ ছাড়ার ব্যাপারে বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি এখানে থাকার চেয়ে চলে যাওয়া ভালো। এই সরকার আমাদের জন্য কিচ্ছু করতে পারেনি। সরকার যদি পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারত তাহলে এই দেশ ছাড়তে হতো না এবং অন্য দেশের আশ্রয় প্রার্থীও হতে হতো না। দেখুন, বেঁচে থাকার জন্য দুটি বিষয় খুব জরুরি। এর একটি হচ্ছে চাকরি, অপরটি হচ্ছে নিরাপত্তার নিশ্চয়তা। কিন্তু দুটির কোনোটিই এখানে নেই, তাই এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। অনেকে কাজের জন্য, কেউ বা উচ্চ শিক্ষার ছুতায় দেশ ছাড়ছেন। কিন্তু উদ্দেশ্য যাই হোক না কেন, কেউ আর দেশে ফিরছেন না। জাতিসংঘের শরণার্থী কমিশনের তথ্য মতে চলতি বছর 1,60,000 আফগান ইউরোপ পাড়ি দিয়েছে। এভাবে দেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ দেশ ছাড়ায় মেধাশূন্য হয়ে পড়ছে আফগানিস্তান। এমন অবস্থায় তরুণদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছে সরকার। দেশের সেবায় তরুণদের প্রয়োজন আমাদের। দেশ ত্যাগ কোনো সমাধান নয়। অতীতে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, এখনো করছি। এখনকার সমস্যার সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা জরুরি। এদিকে তরুণ প্রজন্মের দেশ ত্যাগ নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়লেও অর্থনীতিবিদরা বলছেন ভবিষ্যতে প্রবাসী আফগানরা যখন রেমিটেন্স পাঠাবে তখন তা দেশের কাজে লাগবে এবং আফগানিস্তানের দুর্দশাগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে তার জোরালো ভূমিকা রাখবে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। আমরা সকাল থেকে লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে এখন পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান তিনটি সূচক রয়েছে তাতে ডিএসসি এক্স ইন্ডেক্স সকাল থেকে এখন পর্যন্ত কিছুটা বেড়েছে। এখন পর্যন্ত 1.45 পয়েন্ট বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান যে সূচকটি সেটি বেড়েছে। তবে বাকি যে দুটি সূচক রয়েছে অর্থাৎ ডিএসসি সরিয়ে ভিত্তিক যে সূচক এবং ডিএসসি বাছাই যে 30 ইন্ডেক্স রয়েছে, এই দুটো সূচক কিন্তু এখন পর্যন্ত আমরা নিম্নমুখী প্রবণতায় দেখতে পাচ্ছি।
ডিএসসি শরীরভিত্তিক যে সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স এখন পর্যন্ত 0.79 পয়েন্ট কমে অবস্থান করছে 1089 পয়েন্টে। এছাড়া ডিএসসি 30 ইন্ডেক্স, যেটা আগেই বলেছি সূচক এটি কমেছে, এটি 0.21 পয়েন্ট কমে অবস্থান করছে 1716 পয়েন্টে। এবং লেনদেন পরিস্থিতি যদি আমরা জানিয়ে দিই, তাহলে সূচকের মতো লেনদেনও কিন্তু আসলে খুব বেশি হয়নি। টাকার অঙ্কে মাত্র 18 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। এবং দর বাড়ার তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যদিও দুটি সূচক কমেছে, তবে লেনদেন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 81টি প্রতিষ্ঠানের কিন্তু দর বেড়েছে এবং কমেছে 44টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে 35টি প্রতিষ্ঠানের লেনদেনের দর। তো আমরা যদি টপ 20 অর্থাৎ প্রধান যে 20টি কোম্পানির লেনদেন হচ্ছে সেই লেনদেন পরিস্থিতি যদি একটু জানার চেষ্টা করি, তাহলে টপ 20-র তালিকার প্রথমেই রয়েছে কাশিম ড্রাইসেল। এটি এখন পর্যন্ত সর্বশেষ লেনদেন হচ্ছে 105 টাকা এবং এখন পর্যন্ত লেনদেনে সর্বোচ্চ দরে এটি দেখা যাচ্ছে 107 টাকা 40 পয়সা। সর্বনিম্ন দর এটির এখন পর্যন্ত নেমেছে 104 টাকা এবং গতকাল এটি লেনদেন হয়েছে 104 টাকা 40 পয়সায়। বেক্সিমকো ফার্মা রয়েছে তালিকার 2 নম্বরে, এটি সর্বশেষ লেনদেন হয়েছে 85 টাকা 20 পয়সায়। সর্বোচ্চ দর 85 টাকা 20 পয়সায় এখন পর্যন্ত উঠেছে এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 84 টাকা 40 পয়সায়। গতকাল এটি সর্বশেষ লেনদেন হয়েছে 84 টাকা 60 পয়সায়। তালিকার 3 নম্বর রয়েছে রিজেন্ট টেক্সটাইল, এটি সর্বশেষ লেনদেন হয়েছে 22 টাকা 80 পয়সায় এবং সর্বোচ্চ দর 23 টাকা 40 পয়সায়। এটি সর্বনিম্ন দর এখন পর্যন্ত 22 টাকা 50 পয়সায় রয়েছে, যদিও এটি গতকাল সর্বশেষ লেনদেন হয়েছে 23 টাকা 1 পয়সা। তালিকার 4 নম্বরে রয়েছে সাইপ পাওয়ার, এটি সর্বশেষ লেনদেন হয়েছে 67 টাকা 20 পয়সা এবং সর্বোচ্চ দর এখন পর্যন্ত 67 টাকা 90 পয়সা আমরা দেখতে পাচ্ছি এবং সর্বনিম্ন দর 66 টাকা 50 পয়সা। গতকাল এটি লেনদেন হয়েছে 66 টাকা 50 পয়সায়। মিথুন নিট, এটি রয়েছে তালিকার 5 নম্বরে, এটি সর্বোচ্চ দর এখন পর্যন্ত 64 টাকা এবং সর্বনিম্ন 62 টাকা। এমআরডি অয়েল, এটি রয়েছে তালিকার 6 নম্বরে এবং এটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ লেনদেন হয়েছে 57 টাকা 20 পয়সা এবং সর্বোচ্চ দর এখানে দেখা যাচ্ছে 57 টাকা 90 পয়সায় এবং এটি গতকাল লেনদেন হয়েছে 56 টাকায়। তো মোটামুটি এই ছিল শেয়ার বাজারের সর্বশেষ দর। এছাড়া অন্যান্য যে সূচকগুলো সেগুলো আসলে এরকমই ছিল সর্বশেষ অবস্থা। আবারও জানিয়ে দিচ্ছি এসবের বাণিজ্যের শিরোনামগুলো। বান্দরবানের লামায় মোবাইল ফোন টাওয়ার নির্মাণের যন্ত্রপাতি বহনকারী ট্রাক খাদে পড়ে 7 জন নিহত, আহতদের নেওয়া হয়েছে চকরিয়া হাসপাতালে। বিপিএল সহ টি-20 খেলাগুলোর আবেগ উন্মাদনা পুঁজি করে দেশের বিভিন্ন জায়গায় চলে জুয়ার আসর, লাখ লাখ টাকার বাজিতে নিঃস্ব হচ্ছেন অনেকে। 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, নির্ধারিত সময়ে সব কাজ শেষ হওয়ার আশা আয়োজকদের। শিল্প কারখানায় পুরাতন যন্ত্রপাতির কারণে বাড়ছে বিদ্যুতের অপচয়, অধিক ব্যবহারের কারণে দেখা দিতে পারে ঘাটতি, জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের তাগিদ। এবং অবশেষে নানা জল্পনা কল্পনার পর সুদের হার বাড়ালো মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, সুদের হার 0.5% নির্ধারণ। দর্শক, এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv, সঙ্গে থাকুন সময়ের।